তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ইরান ও 6 বিশ্ব শক্তি। ক্ষুব্ধ ইসরায়েল। ঋণ চুক্তি করায় প্রধানমন্ত্রী সিপ্রাসের বিরোধিতা করে গ্রিসে বিক্ষোভ। অর্থনীতি পুনর্গঠনে গ্রিসের পাশে থাকার আশ্বাস দাতাদের। আইএস দখলমুক্ত করতে ইরাকে মার্কিন জোটের 29 দফা বিমান হামলা, জঙ্গি হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযান উভয় ক্ষেত্রে লক্ষ্যবস্তু সাধারণ মানুষ, দাবি জাতিসংঘের। এবং ভারতের অন্ধ্রপ্রদেশে সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসবে পদদলিত হয়ে 27 জনের মৃত্যু, এদের 25 জনই নারী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল দাস। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ইরান, 5 বিশ্ব শক্তি ও জার্মানি। মঙ্গলবার আলোচনায় অংশ নেওয়া কূটনীতিকদের বরাত দিয়ে এ খবর জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এ সমঝোতা হয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। পরমাণু ইস্যুতে দ্রুততম সময়ের মধ্যে চুক্তি করার লক্ষ্যে সোমবার দিনব্যাপী আলোচনার পর গভীর রাতেও ইরান ও 5 বিশ্ব শক্তি ও জার্মানির প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবারের মধ্যে একটি সিদ্ধান্ত হবে বলে আভাস দেন। মঙ্গলবার দুপক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতার খবর প্রচার করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এই চূড়ান্ত সমঝোতার মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি সীমিত করে আনার বিনিময়ে খুব শিগগিরই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে। এর আগে রুশ গণমাধ্যম আরটি জানায়, এরই মধ্যে ইরানের অস্ত্র ব্যবসার উপর থেকে নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়ার বিষয়ে একমত হয়েছে জাতিসংঘের 5 স্থায়ী সদস্য ও জার্মানি। এর ফলে ইরান এখন তার মিত্র দেশগুলোতে বৈধ উপায়ে অস্ত্র রপ্তানি করতে পারবে। আলোচনায় অংশ নেওয়া কূটনীতিকদের বরাত দিয়ে বিবিসি জানায়, এই সমঝোতার ভিত্তিতে ইরান পরমাণু স্থাপনায় জাতিসংঘ পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের অনুমতি দিলেও প্রবেশের বিষয়টি চ্যালেঞ্জও করতে পারবে। আর ইরান যদি পাশ্চাত্যের দেওয়ার চুক্তির শর্ত লঙ্ঘন করে তাহলে 65 দিনের মাথায় ইরানের ওপর নিজে থেকেই আবারও অবরোধ কার্যকর হবে। তবে ইরানের ওপর জাতিসংঘ আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা 5 বছর ও ক্ষেপণাস্ত্র নিষেধাজ্ঞা 8 বছরের জন্য বলবৎ থাকবে। এদিকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের সমঝোতায় ক্ষুব্ধ ইসরায়েল। সমঝোতার খবর প্রকাশিত হবার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে চুক্তি ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। ব্যয় সংকোচন শর্ত মেনে নিয়ে ঋণ চুক্তিতে আসায় গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের বিরোধিতা করে এ চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির সাধারণ মানুষ। এমনকি নিজ দল ও জোটের নেতা ও এমপিদের বিরোধিতার মুখেও পড়েছেন তিনি। এ কারণে বুধবার ঋণ চুক্তিটি সিপ্রাস গ্রিক পার্লামেন্টে পাশ করাতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি যেমনই হোক না কেন, চুক্তির বাস্তবায়ন এবং অর্থনীতি পুনর্গঠনে দাতা গোষ্ঠী সবসময় গ্রিসের পাশে থাকবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকরা। গ্রিকদের বহু প্রতীক্ষিত ঋণ চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গ্রিসের রাজপথ। কারণ ঋণের সাথে গ্রিসের ওপর আবারও চাপিয়ে দেওয়া হয়েছে কর বাড়ানো, পেনশন ভাতা কমানো, শ্রমবাজার উন্মুক্ত করা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের মতো কঠিন ব্যয় সংকোচন শর্ত। প্রথমে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে গণভোট, এরপর আবার সেই ব্যয় সংকোচন নীতিতেই সমর্থন। সিপ্রাসের এমন দ্বৈত আচরণে স্তম্ভিত গ্রিসের সাধারণ মানুষ। সিপ্রাস আমাদের সাথে প্রতারণা করেছে। তার আয়োজিত গণভোটে আমরা ব্যয় সংকোচন নীতির বিষয়ে না বললাম, আর এখন সেটাই আমাদের পালন করতে হবে। মনে হচ্ছে গণভোটের রায়ের কথা সিপ্রাস ভুলেই গেছে, কিন্তু আমরা এখনো ব্যয় সংকোচন নীতির পক্ষে। একই রকম প্রতিক্রিয়া গ্রিসের অনেক রাজনৈতিক নেতা ও এমপির। গ্রিসের সাবেক কূটনীতিক লিওনিদাস ক্রিসান্তোপোলোস বলছেন, এই চুক্তির মধ্য দিয়ে গ্রিসের ইউরোপীয় ইউনিয়নে থাকা নিশ্চিত হলেও এই চুক্তির বাস্তবায়ন হলে গ্রিস আসলে জার্মানির উপনিবেশে পরিণত হবে। ব্রাসেলসের সম্মেলন শেষে দেশে ফিরে সিপ্রাস শুধু বিরোধী দল নয়, নিজের দল এবং সরকারের কোয়ালিশন সদস্যদেরও সমালোচনার মুখে পড়েন। সিপ্রাসকে দেউলিয়াত্বের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করেছে জার্মানি এবং পুরো ইউরোজোন। চুক্তি বাস্তবায়নের পর যেসব ব্যয় সংকোচন নীতি পালন করতে হবে সেগুলো করলে গ্রিসের সাধারণ মানুষের ক্ষতি হবে। এই প্রস্তাব গ্রিক পার্লামেন্টে পাশ হবে বলে আমার মনে হয় না। গ্রিসের এই উত্তাল পরিস্থিতি সত্ত্বেও ইউরোজোন এবং ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকরা সিপ্রাসকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে গ্রিসের পুনর্গঠনে পুরো ইউরোপ কাজ করবে। ঋণ চুক্তি বিষয়ে গ্রিক পার্লামেন্ট ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদ
তাদের। qu'en parallèle avec la mise en œuvre des engagements pris, ইউরোপীয় ইউনিয়ন আর ইউরোজোনের জন্য খুবই চ্যালেঞ্জিং সময় এটা। গ্রিস এবং গ্রিসের সাধারণ মানুষের দায়িত্ব এখন আমাদের ওপর। গ্রিসকে আমরা সব ধরনের সহায়তা করব এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। তবে প্রথমেই গ্রিসের ব্যাংকিং খাত পুনর্গঠনে জোর দেব আমরা। question de confiance qui a été posée. Elle a commencé à être résolue. অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সোমবার গ্রিসের সাথে 8,600 কোটি ইউরো ঋণ চুক্তিতে আসে দাতাগোষ্ঠী। তবে পাশাপাশি গ্রিসের উপর চাপিয়ে দেওয়া হয় কঠিন ব্যয় সংকোচন নীতি। এসব নীতিগুলো গ্রিসের সাধারণ মানুষের জীবনযাত্রায় বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। ইরাকের আনবার প্রদেশ আইএস দখলমুক্ত করতে 29 দফা বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী। প্রদেশটিকে নিজেদের আওতায় আনতে তৎপর হয়ে উঠেছে ইরাকি বাহিনীও। এদিকে জাতিসংঘ জানিয়েছে আইএসের হামলা ও নিরাপত্তা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান উভয় ক্ষেত্রেই মূল লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বেসামরিক লোকজন। আনবার প্রদেশ আইএস মুক্ত করতে মার্কিন জোট বাহিনীর সঙ্গে মাঠে নেমেছে ইরাকি শিয়া মিলিশিয়ারাও। যে কোনো মূল্যে আইএস জঙ্গিদের আনবার থেকে বিতাড়িত করার প্রত্যয় ব্যক্ত করেছে ইরাকি সেনাবাহিনীও। আনবার থেকে আইএস দমনে আমরা বিশেষ বাহিনী মাঠে নামিয়েছি। এছাড়া আনবারের স্থানীয়রাও লড়াইয়ে যোগ দিয়েছে। আমরা আশা করছি দ্রুত জঙ্গিদের নির্মূলে সক্ষম হব। তবে জাতিসংঘ বলছে আইএস দমনের নামে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষই। সোমবার সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, বেসামরিক নাগরিকদের ওপর বেশিরভাগ হামলা চালাচ্ছে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিরা। এতে সাধারণ ইরাকিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলা হয়েছে ইরাকি সেনাদের বিরুদ্ধে। প্রতিবেদনে আরো বলা হয়, গত 8 মাসে ইরাকে 3,345 জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় 7,500 আহত হয়েছে। জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরাক ও সিরিয়ায় আইএস দমনে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। নিজেদের নিরাপত্তার জন্যই নতুন যুদ্ধবিমান, ড্রোন এবং বিশেষ বাহিনীর ক্ষেত্রে এই বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। আইএস শুধু আমাদের জন্যই নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হুমকি। নিজেদের নিরাপত্তার জন্যই আইএস দমনে আমাদের আরেক ধাপ এগিয়ে যেতে হবে। আর যেহেতু আমাদের সামর্থ্য আছে, তাই আমরা চাইছি এই খাতে বরাদ্দ আরো বাড়াতে। ক্যামেরনের বক্তব্যকে সমর্থন জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, একমাত্র আন্তর্জাতিক জোটশক্তি এগিয়ে এলেই সম্ভব আইএসের মতো জঙ্গি গোষ্ঠী নির্মূল করা। এদিকে মিশরের কায়রোতে ইতালি কনসুলেটে হামলার ঘটনা তদন্ত করে দেশটির নিরাপত্তা বাহিনী বলেছে, হামলা আইএসই চালিয়েছে কিনা তা নিশ্চিত নয়। এই হামলায় মিশরের স্থানীয় জঙ্গিদেরও সম্পৃক্ততা থাকতে পারে। তানজিম মুনিয়া, সময় সংবাদ। ইরাকের সঙ্গে সামরিক চুক্তির আওতায় প্রথম দফায় 4টি F-16 যুদ্ধ বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার বিমানগুলো ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে পৌঁছায় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যেই বাগদাদকে এ সহায়তা দিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে কয়েক বছর ধরে ইরাকি পাইলটদের প্রশিক্ষণের পর প্রথম দফায় 4টি বিমান পাঠানো হলো। ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক চুক্তি অনুযায়ী বাগদাদকে মোট 36টি যুদ্ধ বিমান দেওয়ার কথা ওয়াশিংটনের, কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিমানগুলো সরবরাহে বিলম্ব হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর ব্যারেল বোমা হামলায় অন্তত 35 জন নিহত হয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয় বলে মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে জানায় আল জাজিরা। সোমবার আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার আল বাব শহরে এ হামলা চালানো হলেও এতে বেসামরিক লোকজনও ক্ষতিগ্রস্ত হয়। হামলায় নিহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে গত শনিবার একই এলাকায় সরকারি বাহিনীর বোমা হামলায় 28 জন নিহত হয় বলে জানায় ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে রাজধানী দামেস্ক ও আলেপ্পোতে সরকার বিরোধী বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইয়েমেনে মানবিক যুদ্ধবিরতি সত্ত্বেও লড়াই অব্যাহত থাকায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তবে লড়াইয়ের মধ্যেও তারা ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য ত্রাণ পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। সোমবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ইয়েমেনে যুদ্ধবিরতি লঙ্ঘিত হওয়ায় মহাসচিব বান কি মুন খুবই হতাশ হয়েছেন। তবে এই লড়াইয়ের মধ্যে দেশটির 2 কোটিরও বেশি মানুষের জন্য ত্রাণ সহায়তা দিতে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। জাতিসংঘের মধ্যস্থতায় গত শুক্রবার হাউথি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর সমর্থিত বাহিনী যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে
এর কয়েক ঘন্টার মধ্যেই তাদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়। এছাড়া হাউথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়ার একদিন পর আবারও ফিলিস্তিনে অনশনকারী খালেদ আদনানকে আটক করেছে তেল আবিব। কারাগার থেকে মুক্তির দাবিতে দীর্ঘদিন অনশনকারী আদনান মুক্তি পাওয়ার পর সোমবার ইসরায়েলের অধিকৃত আল কুদস শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ওই এলাকায় তার প্রবেশের অনুমতি না থাকায় শহরের প্রবেশদ্বার হেরোদস গেট থেকে আদনানকে আটক করা হয় বলে জানায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। পরে 37 বছর বয়সী ওই ফিলিস্তিনিকে আবারও আল কুদস শহরের একটি ইসরায়েলি কারাগারে নিয়ে যাওয়া হয়। টানা 55 দিন অনশনের পর গত রোববার আদনানকে মুক্তি দেয় তেল আবিব। এর আগেও আদনানকে বিনা অভিযোগে আরো 3 বার আটক করা হয় বলে জানান তার আইনজীবী। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ইউক্রেনের সব অবৈধ অস্ত্রধারী বাহিনীকে নিরস্ত্র করতে ব্যবস্থা নিতে প্রেসিডেন্টের নির্দেশ। ইউক্রেনীয় বাহিনীকে আরো বড় পরিসরে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ভারতের অন্ধ্রপ্রদেশে সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসবে পদদলিত হয়ে কমপক্ষে 27 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 25 জনই নারী। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের পূর্ব গোদাবরী জেলায় মহাপুষ্করম উৎসব উপলক্ষে মঙ্গলবার রাজামুন্দ্রি নদীর ঘাটে পুণ্য স্নানের জন্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ থেকে প্রচুর মানুষের সমাগম হয়। এক পর্যায়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মুম্বাই হামলার বিচার কাজের জন্য আরও তথ্য ও আলামত প্রয়োজন বলে জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। এর মাত্র 3 দিন আগে শনিবার রাশিয়ায় এক দ্বিপক্ষীয় বৈঠকে মুম্বাই হামলার বিচার কাজ দ্রুত শেষ করা প্রয়োজন বলে একমত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে একটি মসজিদে বোমা হামলায় অন্তত 29 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় সরকারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাও রয়েছেন। রাজধানী কাবুল থেকে 142 মাইল দূরে বাগলান প্রদেশের পুলি খামড়ি এলাকায় সোমবারের এই হামলায় বেশ কয়েকজন আহত হয় বলে জানায় ইরানের প্রেস টিভি। কারো পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা না হলেও একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে রোববার আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি সামরিক ঘাঁটির কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 25 জন নিহত হয়। গত বছর মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর আফগানিস্তান ছাড়ার পরও প্রায় 13,500 বিদেশি সেনা দেশটিতে অবস্থান করছে। এরপরও প্রায় সময়ই এমন জঙ্গি হামলার শিকার হচ্ছেন বেসামরিক আফগানরা। ইউক্রেনের সব অবৈধ অস্ত্রধারী বাহিনীকে নিরস্ত্র করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। পশ্চিম ইউক্রেনের মুকাশেভোতে উগ্র জাতীয়তাবাদী বাহিনী রাইট সেক্টরের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং এরপর দেশব্যাপী সংগঠনটির বিক্ষোভের পর এই নির্দেশ দিলেন তিনি। তবে রাইট সেক্টরের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা দেশের বৈধ সশস্ত্র বাহিনী। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনীকে আরও বড় পরিসরে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত রোববার পশ্চিম ইউক্রেনের মুকাশেভোতে উগ্র জাতীয়তাবাদী সশস্ত্র বাহিনী রাইট সেক্টরের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ বাধে। পুলিশের বিরুদ্ধে ভারী অস্ত্র নিয়ে লড়তে দেখা যায় এই বাহিনীর সদস্যদের। গাড়িতে অগ্নিসংযোগ ছাড়াও গুলি বিনিময়ে এক রাইট সেক্টর সদস্য সহ 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ওই দিনই তারা কিয়েভে পার্লামেন্ট ভবন ঘেরাও করে স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেনিয়া অ্যাভাকোভের পদত্যাগ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করে। এছাড়াও দেশের 17টি শহরে বিক্ষোভ সমাবেশ করে রাইট সেক্টর সদস্যরা। শুধু তাই নয়, সরকার যাতে পশ্চিম ইউক্রেনে তাদের নিয়ন্ত্রিত এলাকায় পুলিশ ও সামরিক সদস্যদের পাঠাতে না পারে সেজন্য প্রবেশপথগুলো আটকে দিয়েছে উগ্র জাতীয়তাবাদী এই দলের সদস্যরা। সাধারণ মানুষের যানবাহন প্রবেশে বাধা না দিলেও নিরাপত্তা বাহিনীর কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না তারা।
এ অবস্থায় রাইট সেক্টরের কথা উল্লেখ না করেই সোমবার প্রেসিডেন্ট পোরোশেঙ্কো দেশের সব অবৈধ অস্ত্রধারী বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করেন। অস্ত্রধারী কোনো রাজনৈতিক সংগঠন আমার দেশে থাকতে পারবে না। পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ রেখা থেকে 1000 কিলোমিটার দূরেও আমরা ভারী অস্ত্রের উপস্থিতি পেয়েছি। এসব অস্ত্রধারী দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। Настільки глибокому тилу, за 1000 кілометрів від фронту. তবে রাইট সেক্টরের পক্ষ থেকে দাবি করা হয় এই নিষেধাজ্ঞা তাদের জন্য প্রযোজ্য নয়। নিজেদেরকে বৈধ বাহিনী দাবি করে তারা বলেন রাইট সেক্টর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। গত বছর রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে উৎখাতে ময়দান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আধা সামরিক এই বাহিনী। এদিকে ইউরোপে নিযুক্ত মার্কিন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বেন হজেস ইউক্রেনের সামরিক বাহিনীকে বিশেষ রণকৌশল প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আশ্বাস দেন। রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে আরো সময় সাপেক্ষ এবং বড় পরিসরে প্রশিক্ষণ দেবে বলে জানান তিনি। তবে ইউক্রেনকে কোনো মারণাস্ত্র সরবরাহ করা হবে না বলেও জানান বেন। মার্কিন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনুক যুক্তরাষ্ট্রকে অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানান। তাসমিন রুমা, সময় সংবাদ। নিউ ইয়র্কে ঈদ বাজারে এবার কদর বেড়েছে স্বর্ণের। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় প্রবাসীরা ঈদের স্বর্ণের গহনাকেই পছন্দের শীর্ষে রেখেছেন। বর্তমানে গহনা গ্রাম প্রতি $48 থেকে নেমে $42 বিক্রি হচ্ছে। নিউ ইয়র্কের সবচেয়ে বড় স্বর্ণের বাজার জ্যাকসন হাইটসের দোকানগুলোতে চলছে স্বর্ণের অলংকার কেনার ভিড়। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কেসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নিউ ইয়র্কে 22 ক্যারেট স্বর্ণের সবচেয়ে বড় বাজার জ্যাকসন হাইটসে। এখানে 70% ক্রেতাই প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান সহ ঈদেও স্বর্ণের গহনার কদর রয়েছে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদে জ্যাকসন হাইটসের এই দোকানগুলোতে বেড়েছে কেনাকাটা। নাকফুল বা আংটির মতো ছোট গহনাগুলোর দাম পিস হিসেবে ধরা হলেও তৈরি গহনার দাম $48 থেকে নেমে এসেছে $42-এ। Mostly people come for Eid shopping. বেশিরভাগ মানুষই ঈদ উপলক্ষে আসছেন। স্বর্ণের দাম কম হওয়ায় অনেকে ঈদের জন্য ছোটখাটো স্বর্ণের জিনিস উপহার হিসেবে কিনেছেন। I like small items for gift item. এবারের ঈদে ক্রেতাদের চাহিদা ও পছন্দের আধুনিক ও নতুন নতুন ডিজাইনের গহনা সহজপ্রাপ্য বলে জানালেন ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের আকৃষ্ট করতে সব ধরনের প্রয়াস চালাচ্ছেন বিক্রেতারা। স্বর্ণের আকর্ষণীয় মূল্যে ক্রেতাদের আগ্রহে হীরার গহনাতেও বিশেষ মূল্য ছাড় দিচ্ছে দোকানগুলো। ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছি আমরা। অনেকেই স্বর্ণের চুড়ি, গলার হার কিনছেন ঈদ উপলক্ষে। নতুন নতুন ডিজাইন এবং সুলভ মূল্যের কারণে ক্রেতারা ঝুঁকছেন স্বর্ণের উপহারের দিকে। ঈদ উপলক্ষে দেশে যাওয়া প্রবাসীরাও স্বজনদের জন্য কিনছেন স্বর্ণের গহনা। ঈদের কেনাকাটার সাথে দেশে যাচ্ছি, সো ওই জন্য দেশের নিজেদের রিলেটিভ জন্য কিছু নিয়ে যাচ্ছি আর কি। সামথিং স্পেশাল, মানে বছরে একটা বারই ঈদ আসে, মাকে একটু ভালো কিছু, শাশুড়ির জন্য, মেয়ের জন্য, সবার জন্য একটু একটু করে একটু এক্সপেন্সিভ জিনিস দেয়া। আমার নাতিনের জন্য আমি এই চেইন কিনছি, আমার কাছে খুব সুন্দর লাগে এবং ব্যবহার ভালো, সব দিক দিয়ে ভালো এবং জিনিসের দামও কম। তুলনামূলক কম দাম ও গুণে মানে ভালো স্বর্ণ কিনতে পেরে দারুণ খুশি প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করায় মার্কিন পর্যটকদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে কিউবা। এরই মধ্যে দূতাবাসগুলো আবারও খুলে দেওয়ার যৌথ ঘোষণা দিয়েছে কিউবা ও যুক্তরাষ্ট্র। তবে মার্কিন পর্যটকদের আকৃষ্ট করতে গিয়ে কিউবার স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো হারিয়ে যাবে কিনা সে বিষয়ে শঙ্কিত পর্যটকরা। দীর্ঘ 54 বছর পর আবারও কিউবার সুস্বাদু ফল খেতে কিংবা দেশটির সাদা শুভ্র সমুদ্র সৈকত দেখার সুযোগ পাবেন মার্কিন পর্যটকরা। ঘুরে দেখতে পারবেন কিউবার ঐতিহ্যবাহী পুরনো শহরগুলো, সেই সাথে দেখবেন কিউবার রাস্তায় আমেরিকান পুরনো গাড়িগুলো। মাঝখানে বহু বছর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে যোগাযোগ ছিল না বললেই চলে। তাই এখন মার্কিন পর্যটকদের আকর্ষণে কিউবা সর্বোচ্চ চেষ্টা করবে বলে মনে করছেন অন্যান্য দেশের পর্যটকরা। আমেরিকানরা কিউবায় আসলে কিউবায় অনেক পরিবর্তন আসবে, কিন্তু এটা আশঙ্কার বিষয়। পর্যটকদের জন্য কিউবাকে আমেরিকার মতো সাজানোর চেষ্টা করা হবে, এটা আমরা চাই না। আমরা কিউবাকে দেখতে চাই। সম্পর্ক স্থিতিশীল করতে কিউবার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে পর্যটকদের আকৃষ্ট করতে যেয়ে কিউবা যেন তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো হারিয়ে না ফেলে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ পর্যটকদের। কিউবাকে আমার একটা স্বতন্ত্র
দেশ মনে হয়, কারণ কিউবায় বড় বড় ব্র্যান্ডের সুপার শপ নেই, নেই ম্যাকডোনাল্ডস কিংবা স্টারবাকস। এগুলো একটা দেশকে বাণিজ্যিক করে দেয়। আমরা কিউবার রাস্তায় দেশটির ঐতিহ্য বহনকারী পুরনো গাড়ি দেখতেই ভালোবাসি। 2013 সালে পর্যটন খাত থেকে দেশটির রাজস্ব আয় হয়েছে $260 কোটি। তাই মার্কিনীদের আনাগোনা বাড়লে কিউবার পর্যটন খাত আরো সমৃদ্ধ হবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। 2016 সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উইসকনসিনের গভর্নর স্কট ওয়াকার। 15তম রিপাবলিকান পদপ্রার্থী হিসেবে আসন্ন এই নির্বাচনে অংশ নেবেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্কট ওয়াকার। পাশাপাশি উইসকনসিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা কাজও শুরু করেন তিনি। এতে ওয়াশিংটন কেন্দ্রিক পরিবর্তনের সমালোচনা করেন তিনি। 2016 সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থীদের উপর করা ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপে 37% সমর্থন রয়েছে স্কট ওয়াকারের পক্ষে। নাইজেরিয়ার সেনা, নৌ বিমান বাহিনী ও প্রতিরক্ষা বিভাগের প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনায় ব্যর্থ হওয়ায় তাদেরকে পদচ্যুত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদায়ী সামরিক কর্মকর্তারা হচ্ছেন প্রতিরক্ষা বিভাগের প্রধান এয়ার মার্শাল অ্যালেক্স বাদে, সেনাপ্রধান মেজর জেনারেল কেনেথ মিনিমা, নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল উসমান জিব্রেন এবং বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অ্যাডেসোলা আমুসো। এদের স্থলাভিষিক্তদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সরকারের একজন মুখপাত্র। গত মে মাসে নাইজেরিয়ায় নির্বাচনে জয়লাভের পর বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। কিন্তু নতুন সরকার জঙ্গি দমনে ব্যর্থ হয় সামরিক বাহিনীর শীর্ষ পদগুলোতে রদবদল আনছেন তিনি। যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ এরিক গার্নারের পরিবারকে $59 লাখ ক্ষতিপূরণ দেবে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। গত জুলাই মাসে গ্রেফতারের সময় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান এরিক গার্নার। নিউ ইয়র্কের রাস্তায় অবৈধভাবে সিগারেট বিক্রির দায়ে আটকের সময় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। আটকের সময় এরিক গার্নারকে এক পুলিশ কর্মকর্তা শ্বাসরোধ করে হত্যা করে বলে দাবি করা হয় তার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 46 জন মাদক অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফৌজদারি আইন সংস্কারের লক্ষ্যে এ ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার রাষ্ট্রপতি ফৌজদারি আইন সংস্কারে তার পরিকল্পনা সবার কাছে উন্মুক্ত করবেন। ক্ষমা করে দেয়া 46 মাদক অপরাধীর মধ্যে 14 জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। অন্যরা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছিল। আগামী 10 নভেম্বর এরা কারাগার থেকে মুক্তি পাবে। মাদক অপরাধীদের মুক্তি পাওয়া প্রসঙ্গে ওবামা বলেন, যাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে তাদেরকে জাতির পক্ষ থেকে দ্বিতীয়বার সুযোগ করে দেয়া হলো। মেক্সিকোয় জেল পলাতক মাদক সম্রাট জোকুইন গুজমানকে ধরতে $38 লাখ পুরস্কার ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার আলতিপ্লানো কারাগারের নিচে খোঁড়া প্রায় 1.5 কিলোমিটার লম্বা সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায় এই মাদক অপরাধী। এরপর থেকে তার খোঁজে অভিযান চালিয়ে আসছে পুলিশ। এ নিয়ে দ্বিতীয়বার জেল থেকে পালালো গুজম্যান। জেল পালানোর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আলতিপ্লানো কারাগারের জেলার সহ 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এরই মধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। রাশিয়ার সাইবেরিয়ায় একটি সামরিক বাহিনীর ভবন ধসে 23 জন সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার ওমাস্কের সাইবেরিয়ান শহরে অবস্থিত সেনাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত 4তলা ভবনটি ধসে পড়ে। ধসে পড়ার পর ধ্বংসস্তূপ থেকে 17 জনকে জীবিত উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে মস্কোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এছাড়াও দুর্ঘটনার শিকার সেনাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন অসংখ্য মানুষ। ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ও উইসকনসিন অঙ্গরাজ্য। অন্যদিকে বন্যায় তলিয়ে গেছে পশ্চিম ভার্জিনিয়ার রাস্তাঘাট ও বাড়িঘর। অস্ট্রেলিয়া ও পেরুতে শুরু হয়েছে তুষারপাত। এদিকে চীনের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বেড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন ও ইলিনয় অঙ্গরাজ্যে ঝড়ের আঘাতে অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শিকাগো শহর। গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার কারণে বন্ধ রয়েছে যান চলাচল। সোমবারের ঝড় ও বৃষ্টির পর শিকাগো সহ বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় ভারী বর্ষণের পর সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। আগামী আরো ৩-৪ দিন এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অস্ট্রেলিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ায় বরফে ছেয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। টানা 2 বছর পর নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে সোমবার থেকে তুষারপাত শুরু হয়। এমন তুষারপাত আমি এর আগে কখনো দেখিনি। আগামী কয়েক সপ্তাহ এই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পেরুর দক্ষিণাঞ্চলে টানা তুষারপাতের পর বরফে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দেখা দিয়েছে খাদ্য সংকট। পুনো ও আরিকুইপা রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পেরু যখন ঠান্ডায় কাঁপছে, তীব্র দাবদাহে তখন পুড়ছে চীনের পূর্ব, মধ্য, উত্তর ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো। সোমবার চীনের উত্তরাঞ্চলের হেবেই প্রদেশে সর্বোচ্চ 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে দ্বিতীয় সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। শিরিন আক্তার, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 2টি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও শহর জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। সোমবার স্থানীয় সময় বিকেলে দুবাইয়ের আল মাকতুম সেতুর কাছে প্রথমে একটি জাহাজে আগুন লাগে বলে জানা যায়। দ্রুত পাশের আরেকটি জাহাজে আগুন লাগলে ওই এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। পরে দমকল কর্মীদের অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাজিকিস্তানের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য উন্মোচন করেছেন। এ সময় তিনি রবি ঠাকুরের সম্পর্কে বলতে গিয়ে বলেন, একজন কবি 2 দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, ইতিহাসে এমনটি নেই। তবে তার বক্তব্যের ভুল ধরিয়ে দিয়েছেন অনেকে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ ও ভারতের পাশাপাশি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত নম নম শ্রীলঙ্কা মাতার মূল রচয়িতা। গানের সুরটিও তার। 1938 সালে রবি ঠাকুরের এক সিংহলী ছাত্রের অনুরোধে বাংলায় রচনা করেন গানটি। পরবর্তীতে গানটি অনুবাদ করা হয়। তাজিকিস্তানে রবি ঠাকুরের ভাস্কর্য উন্মোচনের সময় উপস্থিত ছিলেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট সহ তাজিকিস্তানে বসবাসরত ভারতীয়রা। নাচ, গান আর বাহারি রঙের লণ্ঠন জ্বালিয়ে ঐতিহ্যবাহী মিতামা উৎসব পালন করল জাপানিরা। যুদ্ধে নিহত বীর যোদ্ধাদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেয় হাজার হাজার মানুষ। সন্ধ্যা নামতেই হাজারো লণ্ঠনের আলোয় আলোকিত হয়ে ওঠে টোকিওর ইয়াসুকিনি সেরিন এলাকা। ঐতিহ্যবাহী গান আর নাচের মধ্য দিয়ে বিভিন্ন সময়ে যুদ্ধে নিহত জাপানি বীর যোদ্ধাদের স্মরণ করে হাজার হাজার মানুষ। উৎসবের পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের 70তম বার্ষিকীও উদযাপন করে তারা। বাহারি সাজসজ্জা আর নাচ গানের কারণে সম্প্রতি জাপানিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই উৎসবটি। যুদ্ধে নিহত বীর যোদ্ধাদের স্মরণে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্যই তাই ফিকে হয়ে যায় এতে যোগ দেয়া মানুষের মাঝে। বন্ধুদের সাথে নিয়ে মজা করতেই এই উৎসবে এসেছি আমি। যদিও যুদ্ধে নিহত বীর যোদ্ধাদের স্মরণেই প্রতি বছর আয়োজিত হয় এই উৎসব। সবার সাথে নেচে গিয়ে উৎসবের এই 4টি দিন পালন করব আমি। এই উৎসব জাপানের অতীত সামরিক সক্ষমতার পরিচয় বহন করে। যুদ্ধে নিহত বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। মঙ্গলবার শুরু হওয়া 69তম মিতমা উৎসব চলবে 4 দিন ধরে। আদনান আহমেদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ইরান ও 6 বিশ্ব শক্তি। ক্ষুব্ধ ইসরায়েল। ঋণ চুক্তি করায় প্রধানমন্ত্রী সিপ্রাসের বিরোধিতা করে গ্রিসে বিক্ষোভ। অর্থনীতি পুনর্গঠনে গ্রিসের পাশে থাকার আশ্বাস দাতাদের। আইএস দখলমুক্ত করতে ইরাকে মার্কিন জোটের 29 দফা বিমান হামলা, জঙ্গি হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযান, উভয় ক্ষেত্রে লক্ষ্যবস্তু সাধারণ মানুষ, দাবি জাতিসংঘের। এবং ভারতের অন্ধ্রপ্রদেশে সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসবে পদদলিত হয়ে 27 জনের মৃত্যু, এদের 25 জনই নারী।
এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।